বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স সেকেন্ড ইয়ার ছাত্রদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা এন্ট্রপির কার্ণচক্র থেকে এন্ট্রপির ধারণা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে এই আলোচনাটা সম্পূর্ণ করব। তো কার্ণচক্রের যে দক্ষতার সমীকরণ সেটা আমরা যে পেয়েছি সেটা হলো ইকুয়াল টু 0। এটা আমরা কার্ণচক্রের দক্ষতার সমীকরণ এরকম। এখানে একটা পজিটিভ রাশি একটা নেগেটিভ রাশি, তখন তোমার এর সামেশন কি হয় যে 0 হবে, কিউ বাই টি। তার মানে আমরা লিখতে পারি যে কিউ বাই টি, কিউ রিভার্সিবল বাই টি, এটা হলো সাইকেলের জন্য চক্র ইকুয়াল টু 0। তার মানে হলো যে এই সমীকরণ থেকে এই দুটার থেকে আমরা বলতে পারি 1 আর 2 থেকে, একে যদি আমি 2 নাম্বার দিই, 1 আর 2 থেকে আমরা বলতে পারি যে দুইটা বিপরীতমুখী প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে যে চক্রে, সেই চক্রের ক্ষেত্রে কী হয় যে কিউ বাই টি রাশিটার যোগফল তোমার 0 হয়। এখানে একটা সমতাপী একটা রুদ্ধতাপীর বিপরীতমুখী প্রক্রিয়া অন্তর্ভুক্ত আছে। অতএব এই টোটাল চক্রের জন্য কিউ বাই টি রাশিটার যোগফল তোমার 0 হবে, বীজগাণিতিক সমষ্টিটা 0 হবে। তো কিউ বাই টি রাশিটাকে অবনমিত তাপ বা রিডিউসড হিট বলে। অবনমিত বা রিডিউসড হিট এটা বলা হয়। আচ্ছা, এখন যে কোনো কার্ণচক্রকে এরকম অসংখ্য তোমার চক্রে বিভক্ত করা গেলে প্রতিটা স্বতন্ত্র চক্রের জন্য তোমার কী হবে যে কিউ বাই টি রাশিটা যোগফল 0 হবে। তার মানে এই ধারণাটা যে কোনো চক্রের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। যদি কোনো একটা কার্ণচক্রকে আমরা অসংখ্য চক্রে বিভক্ত করি তাহলে প্রতিটি স্বতন্ত্র চক্রের জন্যই এই কিউ বাই টি রাশির যোগফল 0 হবে। যেমন এরকম আমরা ধরে নিলাম যে এ থেকে বিতে একটা প্রক্রিয়া এখানে হলো, আবার বি থেকে এতে আসলো, একটা চক্র। এখন একে যদি এই উভমুখী চক্রটাকে যদি আমরা অসংখ্য কার্ণচক্রে বিভক্ত করি তাহলে কি হবে, এরকম তোমার প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা কার্ণচক্র যদি আমরা করি তাহলে তাদের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রেই কি হবে, এই কিউ বাই টি রাশিটা আমি পুরো আঁকলাম না, অল্প একটু এঁকে দেখালাম, এতগুলা না এঁকে এগুলো এরকম চক্র যদি দেখা যায় তাহলে প্রতিটি চক্রের ক্ষেত্রে স্বতন্ত্র চক্রের ক্ষেত্রে কিউ বাই টি রাশিটা যোগফল 0 হবে। এখন এই এ বি চক্রের মধ্যে এ থেকে বি পথটা, এ থেকে বি এবং বি থেকে এ, এই রেখা দিয়ে আবদ্ধ এ বি চক্রটার ক্ষেত্রে কি হয় যে এখানেও সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপমাত্রা বিনিময় ঘটে। ফলে কি ইঞ্জিনটা এ থেকে বি পথে সমতাপীয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষ করে এ থেকে বিতে আসে, আবার বি থেকে এতে ফিরে যায়। তো সুতরাং এই এবিএ চক্রের অন্তর্ভুক্ত প্রতিটা কার্ণচক্রের ক্ষেত্রেই কিউ বাই টি রাশিটা যোগফল তোমার 0 হবে। তার মানে এই চক্রের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই এবি এই চক্রের জন্য কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু 0। তার মানে এই চক্রটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, এ থেকে বি এবং বি থেকে এ, তাহলেও তোমার কি হবে যে প্রতিটা চক্রের ক্ষেত্রে
স্বতন্ত্র ক্ষেত্রে এটাকে লেখা যাবে এটা ইকুয়াল টু হবে সামেশন অফ বি প্লাস সামেশন অফ কিউ রিব বি টু এ। এটা এ বি এ চক্র, এই চক্রের ক্ষেত্রে এরকম তোমার ইয়ে হবে। তো তাহলে প্রতিটা এই পুরা চক্রটাকে যদি আমি দুইটা স্বতন্ত্র চক্রে বিভক্ত করি, এ থেকে বি এবং বি থেকে এ, তাহলে প্রতিটা চক্রের জন্যই, স্বতন্ত্র চক্রের জন্যই এই রাশিগুলার যোগফল তোমার শূন্য হবে, এটা শূন্য হবে। যাই হোক, এখন তাহলে দেখা যাচ্ছে যে এ থেকে সিস্টেম, দেখা যায় যে সিস্টেম বিভিন্ন উভমুখী প্রক্রিয়ার মাধ্যমে এ থেকে বিতে পৌঁছায়, আবার একই রকম উভমুখী প্রক্রিয়ার মাধ্যমে বি এ পথ ধরে এই অবস্থায় পৌঁছায়। এক্ষেত্রে তোমার উভয় পথের জন্যই কিউ বাই টি রাশিটার সমষ্টির মান একই রকম হয়, শুধুমাত্র বিপরীত চিহ্নধারী। যেমন মনে করো যে আমরা এখন লিখতে পারি যে একে লিখতে পারি যে এটা দুইটা, যেহেতু এদের সমষ্টি 0, অতএব এ থেকে বি পথে যেতে এই পরিবর্তনে কিউ বাই টি যা হবে, কিউ বাই টির সামেশন যা হবে, বি থেকে এতে আসলে কিউ বাই টির সামেশন অনুরূপই হবে, তবে বিপরীত চিহ্নধারী। তার মানে হলো যে কিউ বাই টি রাশিটা কি হয়, যে কিউ বাই টি রাশিটা এ থেকে বিতে অথবা বি থেকে এতে পরিবর্তন যদি উভমুখী হয়, তাহলে প্রতি ক্ষেত্রে কিউ বাই টি রাশির যোগফল শূন্য হবে। যতভাবেই হোক, যত পথেই পরিবর্তন হোক, কিউ বাই টি রাশিটার সমষ্টি সর্বদাই 0 হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কিউ বাই টি রাশিটা এমন একটা রাশি যেটা অবস্থার উপর নির্ভর করে সিস্টেমের, কিন্তু কোন পথে পরিবর্তন হলো তার উপর নির্ভর করে না। এই ধরনের রাশিকে ডিফাইন করার জন্য ক্লসিয়াস একটা ফাংশন ব্যবহার করে, যেটাকে এন্ট্রপি বলা হয়। তাহলে আমরা এন্ট্রপির সংজ্ঞা দিতে পারি। তাহলে এখন আমরা এন্ট্রপিকে বলতে পারি যে এই সামেশন অফ কিউ বাই টি রাশিটাকে ক্লসিয়াস এন্ট্রপি হিসাবে এন্ট্রপি নামক ফাংশন দ্বারা প্রকাশ করেছেন। তো এন্ট্রপিকে এস দিয়ে প্রকাশ করে, তবে একে সরাসরি সংজ্ঞায়িত করা যায় না, শুধুমাত্র তবে এর যে সমষ্টি বা এর পরিবর্তনকে, এইটাকে এন্ট্রপি বৃদ্ধি, সেটাকে সংজ্ঞায়িত করা যায়। তো এন্ট্রপি বৃদ্ধিকে আমরা এইভাবে লিখতে পারি যে ডেল্টা এস ইকুয়াল টু হলো যে কোনো একটা পথে পরিবর্তনের জন্য ডেল্টা এস এর মান হবে এস বি মাইনাস এস এ, এবং এইটাকে কি হবে, কিউ রিভার্সিবল বাই টি দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে এন্ট্রপি হলো সিস্টেমের একটা একক মান বিশিষ্ট ফাংশন। এর সরাসরি একে সংজ্ঞায়িত করা যায় না বা তার কোনো তাৎপর্য নেই, তবে ডেল্টা এস বা এন্ট্রপি পরিবর্তন বা এন্ট্রপি বৃদ্ধিকে সংজ্ঞায়িত করা যায়, এবং এন্ট্রপি বৃদ্ধি হলো সামেশন অফ কিউ বাই টি রাশিটার সামেশন অফ কিউ বাই টি, অর্থাৎ কিউ বাই টি রাশিটার সমষ্টি। তার মানে হলো যে কোনো পথের সমতামীয় উভমুখীভাবে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনে যে তাপটা শোষিত হয়, সেই তাপটাকে যে তাপমাত্রায় শোষিত হয় তা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, সেটা এন্ট্রপি বৃদ্ধির সমান। তাহলে এন্ট্রপি হলো সিস্টেমের একটা কি বলা হয়, যে এটা হলো একটা অবস্থা নির্ভর ফাংশন,
হ্যাঁ, এবং এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে আমরা এইভাবে লিখতে পারি ডিএস ইকুয়াল টু ডিকিউ রিভার্সিবল বাই ডি, এটা লেখা যায়। তাহলে এন্ট্রপি সিস্টেমের কার্নো চক্র থেকে তাহলে এন্ট্রপি নামে একটা অবস্থা ফাংশনের ধারণা পাওয়া যায়। তো এখন এই এন্ট্রপি হলো সিস্টেমের একটা অবস্থা নির্ভর ফাংশন, কারণ সিস্টেমের প্রতি অবস্থায় এর একটা মান রয়ে গেছে। হ্যাঁ, এন্ট্রপি হলো অবস্থা নির্ভর ফাংশন, কারণ সিস্টেমের প্রতি অবস্থায় এর একটা মান রয়ে গেছে। তো সেইটা তার মানে হলো এই একটা একক মান বিশিষ্ট ফাংশন। দ্বিতীয়ত হলো যে এই ফাংশন সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। অবস্থা বলতে আমরা বোঝাই যে পিভিটির মান, সিস্টেমের প্রাথমিক এবং সমাপনী অবস্থায় যা মান থাকে এন্ট্রপি সেই হিসাবে এন্ট্রপির মান থাকে। যেমন মনে করো যে এখানে একটা সিস্টেমের যদি এ থেকে বিতে পরিবর্তিত হয়, এ থেকে বিতে পরিবর্তিত হয়, তাহলে এখানে এর ভ্যালু হলো এস এ, এখানে হলো এর ভ্যালু হলো এস বি। তার মানে একক মান বিশিষ্ট প্রতি অবস্থায় এর একটা নির্দিষ্ট মান থাকে। আচ্ছা, এবং এটা সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে। তাহলে তার মানে সিস্টেম যদি পরিবর্তিত হয় তাহলে কি হবে যে এর পরিবর্তনটা, সিস্টেম পরিবর্তিত হলে এর পরিবর্তনটা সিস্টেমের জন্য গ্রহণযোগ্য হয়। তাহলে এ থেকে বি পথে পরিবর্তনের জন্য ডেল্টা এস ইকুয়াল টু হবে এস বি মাইনাস এস এ। তাহলে ডেল্টা এস এর মানটা আমরা হিসাব করব কীভাবে, যে এস বি থেকে সমাপনী থেকে প্রাথমিক অবস্থা এন্ট্রপির মান যদি আমরা বিয়োগ দেই তাহলে ডেল্টা এস এর মান পাওয়া যাবে। তাহলে এই ডেল্টা এস এর মান সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তৃতীয়ত হলো এই এন্ট্রপি কী করে, এন্ট্রপির মান তোমার সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, এটা আমরা বলেছি, কিন্তু কোন পথে পরিবর্তন হলো সেটার উপর নির্ভর করে না, কারণ যে কোনো পথে পরিবর্তনের জন্য এন্ট্রপি পরিবর্তন সবসময় সমান হবে। যেমন মনে করো যে এখানে যদি এটা 1 নং পথে হয়, এটা 2 নং পথে হয়, হ্যাঁ, তাহলে প্রতি ক্ষেত্রের জন্য আমরা লিখতে পারি যে ডেল্টা এস, হ্যাঁ, এ টু বি, এটা হলো 1 ইকুয়াল টু ডেল্টা এস এ টু বি 2। মানে প্রতি ক্ষেত্রে ডেল্টা এস এর মান 1 নং পথে যাক আর 2 নং পথে হোক, সর্বক্ষেত্রে তোমার ডেল্টা এস এর মান সবসময় সমান হবে। তার মানে হলো ডেল্টা এস 1 ইকুয়াল টু হলো ডেল্টা এস 2। আচ্ছা, তারপরে এখন যদি কোনো তোমার হয়, কী বলা হয়, যেহেতু সিস্টেম আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, চক্রাকারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ থেকে বিতে গেল আবার বি থেকে এতে পুনরায় ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে চক্রর ক্ষেত্রে চক্র যদি সম্পূর্ণ করে তাহলে পূর্বের অবস্থায় যদি ফিরে আসে তাহলে ডেল্টা এস, হ্যাঁ, এ টু বি ইকুয়াল টু ডেল্টা এস বি টু এ, কিন্তু এটা নেগেটিভ হবে। তাহলে ডেল্টা এস এর মানটা এ থেকে বি যা হবে বি থেকে এতে একই হবে, শুধুমাত্র বিপরীত চিহ্নধারী। তাহলে তার মোট এন্ট্রপি পরিবর্তন হবে এরকম চক্র যদি সম্পূর্ণ করে, চক্র সম্পূর্ণ করলে মোট এন্ট্রপির মান হবে
করা হলে মোট এন্ট্রপি পরিবর্তন হবে কি হবে এন্ট্রপি পরিবর্তন যে টোটাল ডেল্টা এস টোটাল ইকুয়াল টু হবে ডেল্টা এস এ টু বি প্লাস ডেল্টা এস বি টু এ। তাহলে ডেল্টা এস এ টু বিকে আমরা লিখতে পারি ভেঙে যে এস বি মাইনাস এস এ প্লাস এটা লিখতে পারি এস এ মাইনাস এস বি, তার মানে হলো এটা ইকুয়াল টু 0। তাহলে যদি চক্র সম্পূর্ণ করে তাহলে এখানে ডেল্টা এস হবে, টোটাল ডেল্টা এস হবে, এন্ট্রপি পরিবর্তন মান 0 হবে। একে আমরা এইভাবে গাণিতিকভাবে লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল বা সাইক্লিক ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখান থেকে এই গাণিতিক ব্যাখ্যা থেকে এটা বোঝা যায় যে কি হয় যে ডিএস একটা পূর্ণ ব্যবকলন, ডিএস হলো পূর্ণ ব্যবকলন, পূর্ণ ব্যবকলন। তাহলে এইখান থেকে এন্ট্রপি যে অবস্থান নির্ভর ফাংশন, যেহেতু অবস্থান নির্ভর ফাংশন সেজন্য এটা পূর্ণ ব্যবকলন, এবং এর চক্র যদি সম্পূর্ণ করে তাহলে টোটাল এন্ট্রপির মানটা 0 হয়। এছাড়া যে কোনো পথে পরিবর্তনের জন্য এন্ট্রপি পরিবর্তনগুলো সর্বদাই সমান হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় আসি, সেটা হলো যে লসিয়াসের অসমতা। আচ্ছা, এখন আমরা এর আগে কার্নোট চক্রের যে সমীকরণ সেটাকে আমরা লিখেছিলাম ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে যদি লিখি তাহলে dq2/t2 ইকুয়াল টু বা প্লাস মাইনাস dq1/t1 ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা দিতে পারি। একে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। আচ্ছা, এখন অসংখ্য ক্ষুদ্র অতি ক্ষুদ্র কার্নোট চক্রের জন্য কার্নোট চক্র দিয়ে গঠিত কোনো উভমুখী চক্রের জন্য আমরা লিখতে পারি এর ইন্টিগ্রাল ফর্মে আমরা লিখতে পারি যে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র আরও। তাহলে এটাকে লেখা যায় যে dq2 প্লাস dq1/t1, এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, ইকুয়াল টু 0। অথবা এর থেকে লেখা যায় যে সামেশন অফ এই দুইটা যদি আমরা ধরি তাহলে ইকুয়াল টু 0 হবে। অতএব আমরা এখন লিখতে পারি যে সামেশন অফ dq/t ইকুয়াল টু 0, আগে যেরকম আমরা দেখলাম সেরকম। এখন তাহলে এটা হলো যদি প্রক্রিয়াটা উভমুখী হয়, এটা কার্নোট চক্রের থেকে আমরা এটা লিখলাম, কার্নোট উভমুখী চক্র থেকে ক্ষেত্রে কার্নোট উভমুখী চক্রের ক্ষেত্রে আমরা এই সমীকরণটা লিখতে পারি। এটা আলটিমেটলি এখানে ক্লোজ ইন্টিগ্রাল dq/t অথবা সামেশন বলা যায় ইকুয়াল টু 0 হয়। এটা যদি উভমুখী হয় প্রক্রিয়া তাহলে এইভাবে লেখা যায়। এখন যদি প্রক্রিয়া একাভিমুখী হয় বা অপরাবর্ত হয়, অপরাবর্ত ক্ষেত্রে ক্ষেত্রে
কি হবে, যে যেহেতু উভমুখী প্রক্রিয়ার সর্বোচ্চ কাজ পাওয়া যায়, এটা উভমুখী প্রক্রিয়া 0 কিলো, তাহলে একাভিমুখী প্রক্রিয়া হলে সেটা লেস দেন 0 হবে। তাহলে একাভিমুখী প্রক্রিয়ার জন্য আমরা লিখতে পারি লেস দেন 0। আচ্ছা, তাহলে 1 এবং এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কি হয়, যে পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ইরিভার্সিবল দিলাম, যে dq/t = 0, এবং অপরাবর্ত যদি হয় তাহলে dq ইরিভার্সিবল লেস দেন 0 হবে। এখন এই দুইটাকে যদি একত্রিত করে আমরা সমন্বিতভাবে লিখি, তাহলে এটাকে লেখা যাবে dq/t লেস দেন = 0। তাহলে এইটাকে বলা হয় ক্লসিয়াসের ইনইকুয়ালিটি, ক্লসিয়াসের অসমতা বলা হয়। হ্যাঁ, এখানে দুইটা প্রক্রিয়াকে একসাথে সমন্বয় করে লেখা হয়েছে। কাজেই dq/t যদি লেস দেন 0 হয় তাহলে এটা অপরাবর্ত প্রক্রিয়া বোঝাবে, আর =0 যদি হয় তাহলে এটা পরাবর্ত প্রক্রিয়া বা উভমুখী প্রক্রিয়া বোঝাবে। আচ্ছা, এখন আমরা বিভিন্ন রকম এন্ট্রপি পরিবর্তন একটু দেখব। এন্ট্রপি পরিবর্তন সমতাপীয় উভমুখী প্রক্রিয়ার জন্য। 1 নাম্বার দেখলাম সমতাপীয় উভমুখী প্রক্রিয়া। আচ্ছা, তাহলে সমতাপীয় উভমুখী প্রক্রিয়ায় যদি কোনো সিস্টেম সমতাপীয় এবং উভমুখীভাবে পরিবেশ থেকে কিউ পরিমাণ তাপ শোষণ করে টি তাপমাত্রায়, সমতাপীয় বলছি যে স্থির তাপমাত্রায়, স্থির টি তাপমাত্রায় পরিবেশ থেকে কিউ পরিমাণ তাপ যদি শোষণ করে, কিউ পরিমাণ তাপ শোষণ করলে কি হবে, তার এন্ট্রপির বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এন্ট্রপি সিস্টেমের যে এন্ট্রপি সিস্টেম যদি শোষণ করে, সিস্টেম পরিবেশ থেকে কিউ পরিমাণ তাপ শোষণ করে, তাহলে সিস্টেমের এন্ট্রপির বৃদ্ধিকে আমরা লিখতে পারবো যে ΔS, সংক্ষেপে লিখলাম, = কিউ রিভার্সিবল বাই টি। হ্যাঁ, যেহেতু এই পরিমাণ তাপ শোষণ করলো তার এন্ট্রপি বৃদ্ধি হবে, এই জন্য আমি এটাকে প্লাস চিহ্ন দিয়ে বুঝাই দিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো যে এটাকে একটা 1 নাম্বার ইকুয়েশন দিই। এখন যেহেতু ও সিস্টেম পরিবেশ থেকে কিউ পরিমাণ তাপ শোষণ করলো, তাতে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাইল, তবে তাহলে সেক্ষেত্রে পরিবেশ তাহলে কিউ পরিমাণ তাপ হারালো। হ্যাঁ, সিস্টেম তাহলে কিউ পরিমাণ তাপ হারালো যেহেতু সিস্টেম এটা শোষণ করলো, তো সেক্ষেত্রে পরিবেশের এন্ট্রপি হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে পরিবেশের এন্ট্রপি হ্রাসটাকে আমরা লিখতে পারি যে ΔS সারাউন্ডিং = -Q বাই রিভার্সিবল বাই টি। এটা লিখতে পারি যে পরিবেশের এন্ট্রপি হ্রাস হলো -Q রিভার্সিবল বাই টি। এখন সামগ্রিক প্রক্রিয়ার এন্ট্রপি পরিবর্তন হবে, সামগ্রিক প্রক্রিয়ার এন্ট্রপি পরিবর্তন হবে ΔS টোটাল = Q রিভার্সিবল বাই টি প্লাস = 0। হ্যাঁ, তার মানে হলো যে সামগ্রিক প্রক্রিয়ার টোটাল এন্ট্রপি পরিবর্তন 0 হবে যদি প্রক্রিয়াটা
সমতাপী এবং উভমুখীভাবে ঘটে। হ্যাঁ, এখানে যদি সমতাপীয়ভাবে তোমার কিউ পরিমাণ তাপ পরিবেশ থেকে শোষণ করে তাহলে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে পরিবেশের এন্ট্রপি হ্রাস ঘটে। এবং পরিবেশের এন্ট্রপি হ্রাস ঘটে কারণ ওখানে ধরে নেওয়া হয় যে এই কিউ রিভার্সিবলি বা উভমুখীভাবে পরিবেশ কিউ পরিমাণ তাপ সাপ্লাই করে এবং তাতে তার হ্রাস ঘটে। তো সেক্ষেত্রে সামগ্রিক প্রক্রিয়ার এন্ট্রপি পরিবর্তনটা শূন্য হবে। এখন যদি সিস্টেম তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? এটা আমরা সমতাপীয় বললাম। রুদ্ধতাপীয় যদি হয়, অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া যদি হয়, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয় না। হ্যাঁ, সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটে না বলে কি হয় যে এটা জিরো হয়, তাপের আদান প্রদান হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা সিস্টেমের এন্ট্রপি পরিবর্তনটাকে লিখতে পারি যে ডেল্টা এস সিস্টেম ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি, কিউ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, জিরো বাই টি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তো যেহেতু আবার পরিবেশের ক্ষেত্রে আমরা একই কথা বলতে পারি যে পরিবেশের কি, যে পরিবেশের ক্ষেত্রেও এটা কি হবে? জিরো বাই টি হবে ইকুয়াল টু জিরো। কারণ পরিবেশের ক্ষেত্রেও তোমার কি হয়, যেহেতু তাপের আদান প্রদান হয় না, কাজে কিউ টার্মটা, কিউ রাশিটা শূন্য হয়। তাহলে টোটাল এন্ট্রপি এদের ক্ষেত্রে ডেল্টা এস টোটাল হবে, এখানেও ডেল্টা এস টোটালটা জিরো হয়। তার মানে এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হয়। তো এটা একটা আইসো এন্ট্রপিক প্রসেস। এটাকে বলা হয় আইসো এন্ট্রপিক প্রসেস। হ্যাঁ, আচ্ছা, একে বলা হয়েছিল আইসো এন্ট্রপিক প্রসেস। আইসো এন্ট্রপিক প্রসেস বলা হয়। এখন যদি সমচাপীয় প্রক্রিয়া হয়, স্থির চাপের প্রক্রিয়া যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রপিটাকে বের করতে পারি? স্থির চাপের প্রক্রিয়া, স্থির চাপের প্রক্রিয়াটাতে কি হবে? যে স্থির চাপের প্রক্রিয়ায় যেখানে তাপমাত্রা T1 থেকে T2 তে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়, T1 থেকে T2 তে পরিবর্তন হয়। স্থির চাপ স্থির থাকে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে T1 থেকে T2 তে। তাহলে সেক্ষেত্রে এন্ট্রপি পরিবর্তনটাকে আমরা সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধিকে আমরা লিখতে পারি ডেল্টা এস সিস্টেম ইকুয়াল টু, একে আমরা এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করে বের করতে পারি টি। আচ্ছা, একে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, রিভার্সিবল বাই টি। এখন আমরা জানি যে ডিকিউ রিভার্সিবল ইকুয়াল টু কত? ডেল্টা এইচ। হ্যাঁ, ডিকিউ রিভার্সিবল ইকুয়াল টু ডিএইচ ইকুয়াল টু সিপি ডিটি, সিপি ডিটি। তাহলে কি হবে যে ডেল্টা এস সিস্টেম ইকুয়াল টু হবে তোমার কত হবে? যে সিপি ডিটি বাই টি, T1 থেকে T2। যেহেতু সিপিকে কনস্ট্যান্ট ধরা হয়, সিপির মান সেরকম পরিবর্তন হয় না, অতএব একে আমরা ইন্টিগ্রেশন যদি করি, এখানে ইন্টিগ্রেশন করলে
সিপি লন T2/T1 পাওয়া যাবে। তাহলে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধিকে এইভাবে আমরা হিসাব করে নিতে পারি। তাহলে এখন বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে এন্ট্রপির পরিবর্তন কীরকম হয়। তো এখন অপরাবর্ত প্রক্রিয়ায়, এটা আমরা সব রিভার্সিবল প্রক্রিয়াগুলি বললাম। অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হইতে পারে? অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সংক্ষেপে অপরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে সিস্টেম ও পরিবেশটা বিবেচনা করতে হবে। অপরাবর্ত প্রক্রিয়া যদি হয় তাহলে তোমার কি হবে, যে আমরা কার্নো চক্র থেকে আমরা জানি যে T1/T1 প্লাস Q2/T2 ইকুয়াল টু 0। এটা আমরা জানি কার্নো চক্রের সমীকরণ। যেই সমীকরণটা কোথা থেকে আসে, যে Q2 প্লাস Q1/Q2 ইকুয়াল টু T2 মাইনাস T1/T2, এখান থেকে আসলো। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিই, দক্ষতার সমীকরণ। আর এই সমীকরণটাকে আমি 2 নাম্বার দিলাম, এটাকে 2। আচ্ছা, তাহলে যেহেতু উভমুখী প্রক্রিয়ায় সর্বোচ্চ কাজ পাওয়া যায় এবং সর্বাধিক তাপও শোষিত হয়, তাহলে উভমুখী কার্নো চক্রের দক্ষতা অন্যান্য চক্রের দক্ষতা থেকে বেশি হবে। এখন উভমুখী চক্রে উভমুখী না, সম্পূর্ণরূপে উভমুখী না এমন চক্রের জন্য কার্নো চক্রের দক্ষতা থেকে ওই চক্রের দক্ষতাটা কম হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে Q1/T1 প্লাস বা Q2/T2 সাজায় লিখি Q1/T1 লেস দেন 0। এখানে আমরা লিখতে পারি যে এটা ইকুয়াল টু 0 হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। সামনের দিন এসে বাকি অংশটা আলোচনা করব। খোদা হাফেজ।